বন্ধুরা, এটি এমন একটি হংকং হরর সিনেমা যা সত্যিই দর্শকদের ভয় পাইয়ে দিয়েছে। এই সিনেমায় ৩টি ভয়ঙ্কর গল্প রয়েছে এবং প্রতিটি গল্পের শেষ এতটাই চমকপ্রদ যে আপনার গায়ে কাটা দিতে বাধ্য। চলুন প্রথম গল্প দিয়ে শুরু করি। একটি পুরনো বিল্ডিংয়ে কিছু বৃদ্ধ মানুষ থাকেন, কারণ বেশিরভাগ তরুণরা সেই জায়গা ছেড়ে চলে গেছে। কিন্তু একদিন সেখানে একটি অজানা লোক এসে হাজির হয়। এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর গ্যাংস্টার, যে একবার একটি ছুরি দিয়ে অনেক লোককে হত্যা করেছিল। সবাই তাকে চি ভাই নামে চেনে। কিন্তু সে এই বিল্ডিংয়ে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে যখন মেহ নিচে হাঁটতে গিয়েছিল, তখন হঠাৎ সিডির মোড়ে একটি ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। মেহ এতটাই ভয় পেয়ে যায় যে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ছোট্ট মেহ ভয়ে ভয়ে মাথা বের করে সিডির ওপারে তাকালো, আর দেখল একটা টুপি পরা জলভূত দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ভূতটাও মেহকে দেখে ফেলে। মেহ ভয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চাবি বের করে কোনো মতে বাড়ির দরজা খুলে নিজের ঘরে ঢুকে পড়ে। ঘরে গিয়ে সে তার বন্ধু আওয়েহকে সবকিছু বলল, কিন্তু আওয়েহ কিছুতেই বিশ্বাস করতে পারল না। সে বলল, চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে। তারপর দুজন আবার নিচে গেল, কিন্তু কিছু দূর যেতেই সেই ভয়ঙ্কর জলভূত তাদের সামনে হাজির হল। ভূতের সাদা ভয়ঙ্কর হাত আর কাপড় থেকে পানি পড়ছিল। ভয়ে দুজনেই কাঁপতে কাঁপতে দৌড়ে ফিরে এসে বিল্ডিংয়ের অন্য সবার কাছে সব বলল। সবাই বলল, এই ঘটনাগুলো তখন থেকেই ঘটছে যখন থেকে চি ভাই এখানে এসেছে। এটার পেছনে নিশ্চয়ই চি ভাইয়ের কোনো যোগসূত্র আছে। এরপর এক সাধু তার ক্রস হাতে নিয়ে চি ভাইয়ের রুমে কথা বলতে এগিয়ে যায়। কিন্তু দরজায় নক করার আগেই চি ভাই হঠাৎ দরজা খুলে বলল, আমি এখানেই থাকি। এই বিল্ডিংয়ের লোকেরা এখন ভাবছিল চি ভাইয়ের সঙ্গে আসলে কি চলছে। যখন চি ভাই দরজা বন্ধ করল, তখন সাধুর মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সে বলল, চি ভাইয়ের চারপাশে একটা অদ্ভুত কালো শক্তি আছে যা খুব বিপজ্জনক লাগছে। কথা বলার মাঝেই তার গলায় থাকা ক্রস অদ্ভুতভাবে ভেঙে গেল। এখন সবার মনে হচ্ছিল ব্যাপারটা খুবই জটিল। সাধু ঠিক করল সে এই অ্যাপার্টমেন্ট থেকে রাতারাতি পালাবে। সে ক্রসটা শক্ত করে ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। কিন্তু সিঁড়িতে পৌঁছাতেই অদ্ভুত কিছু শব্দ শুনল। নিচে তাকিয়ে দেখল মেঝেতে পানি জমে আছে, আর উপরে তাকাতেই দেখল সেই পানির ভূতটা দাঁড়িয়ে আছে একদম নিস্তব্ধ। ভয়ে সাধু দৌড়ে পালাতে চাইল, কিন্তু অ্যাপার্টমেন্টের বাইরে পা দিয়েই একটা গাড়ি তাকে ধাক্কা মারে, আর সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। উপরে দাঁড়িয়ে থাকা লোকেরা এই দৃশ্য দেখে বুঝে গেল এই ভূতের সঙ্গে চি ভাইয়ের কোনো না কোনো সম্পর্ক আছে। হয়তো এটা কোনো আত্মা যে প্রতিশোধ নিতে এসেছে। এরপর সবাই মিলে চি ভাই সম্পর্কে ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করল, আর যা পেল তা দেখে তাদের মাথা ঘুরে গেল। 2 বছর আগে চি ভাই নাকি এক ব্যক্তিকে লেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে কয়েকদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। এখন মনে হচ্ছে সেই নিহত ব্যক্তিই তার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। 4 জন আবার চি ভাইয়ের কাছে গিয়ে এ ব্যাপারে বলল, কিন্তু চি ভাই সরাসরি অস্বীকার করে বলল, লেকে এত লোক ডুবে যায়, এর মানে এই নয় যে এটা সেই ব্যক্তি। এরপর সে বলল, বিশ্বাস না হলে চল আমার সঙ্গে সিডির কাছে যাই। নিজের সুরক্ষার জন্য সে নিজের পুরনো ছুরিটা সঙ্গে নিয়ে গেল। সবাই আবার সিডিতে গেল এবং সেখানে সেই পানির ভূতটাকে দেখতে পেল। কিন্তু এবার হয়তো চি ভাইয়ের ছুরির জন্য ভূতটা কিছুই করল না। এটা দেখে আওয়েহ আরও কৌতূহলী হয়ে উঠল এবং ধীরে ধীরে ভূতের কাছে যেতে লাগল, দেখতে যে এটা আসলেই মানুষ নাকি ভূত। কিন্তু এখান থেকেই গল্প আরও জটিল হয়ে ওঠে। গি 人嚟噶，唔係嗰啲咩污糟嘢。যখন তারা কাছে গিয়ে দেখল সামনে সাদা মুখ আর রক্তে ভেজা একজন মহিলার লাশ পড়ে আছে। এটা দেখে চি ভাই একটু স্বস্তি পেল, কারণ যে মানুষটিকে সে লেকে ধাক্কা মেরেছিল সে একজন পুরুষ ছিল।
তাই এই লাশ তার সঙ্গে সম্পর্কিত হওয়ার কথা নয়। সবাই ঠিক করল কোনো ঝামেলা না করার জন্য লাশটাকে একটা বাক্সে ভরে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। কিন্তু যখন চি ভাই ঘরের দরজার কাছে পৌঁছাল তখন আবার কিছু অদ্ভুত দেখতে পেল। ভাই সে আওয়েহকে ডাকল, কিন্তু আওয়েহ এসে দেখল সিঁড়িতে কিছুই নেই। অথচ চি ভাই খুব ভীতসন্ত্রস্ত লাগছিল। আওয়েহর মনে হল যেহেতু এই মৃত ব্যক্তি চি ভাইয়ের সঙ্গে জড়িত নয়, তাহলে সে এতটা ভয় পাচ্ছে কেন। তার সন্দেহ হল যে চি ভাই কিছু লুকাচ্ছে। যখন আওয়েহ তাকে থামানোর চেষ্টা করল তখন টানাটানিতে চি ভাইয়ের জ্যাকেট পড়ে গেল আর ভেতর থেকে একটা তাবিজ বেরিয়ে এল। এই তাবিজ দেখে বোঝা গেল যে চি ভাই আসলে কতটা ভীত আর দুর্বল। আসলে চি ভাই সেই বড় সংঘর্ষে জড়িত ছিল, কিন্তু ভয়ে কোণের দিকে লুকিয়েছিল, কিছু করেনি। যখন দুই দলের সবাই প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন সে ধীরে ধীরে বাইরে আসে। এই ঘটনাটা পাশ দিয়ে যাওয়া এক ফটোগ্রাফার ক্যামেরায় তুলে ফেলেছিল, আর এভাবেই সে গ্যাংস্টার চি ভাই নামে পরিচিত হয়ে যায়। এরপর যখন সে আবার সেই পানির ভূতকে দেখতে পেল তখন সে শাওমেইকে বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু আওয়েহ তাকে থামিয়ে দেয়। আসলে আওয়েহ তদন্তে আরও একটা অবাক করা তথ্য পেয়েছিল। খবর অনুযায়ী এক মহিলা তার স্বামীর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে স্বামী আর তার প্রেমিকাকে মেরে তাদের লাশ সমুদ্রে ফেলে দিয়েছিল। প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। আর সেই মহিলা আর কেউ নয়, পাশের বাড়ির শাওমেই। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। এরই মধ্যে পানির ভূত শাওমেইয়ের বাড়ির দরজার কাছে পৌঁছে যায়। দরজা থেকে পানি চুইয়ে পড়তে থাকে আর বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু শাওমেই এসব দেখে একটুও ভয় পায়নি। সে একজন লেখিকা ছিল এবং নতুন গল্পের জন্য কিছু প্রেরণার খোঁজ করছিল। তাই ভূতপ্রেতের জিনিসগুলোকে সে আর ভয় পেত না। সত্যিই সে ছিল বেশ অদ্ভুত আর সাহসী এক মহিলা। ঠিক তখনই এক রিপোর্টার আওয়েহর ঘরের দরজায় নক করে। সে জানায় শাওমেইজের বাড়ির কাছে দেখা যাওয়া পানির ভূত আসলে একটা নকল ভূত ছিল, যেটা প্রমাণ জোগাড় করার জন্য সেই রিপোর্টারই পাঠিয়েছিল। ভূতের কস্টিউমে একটা গোপন ক্যামেরা লাগানো ছিল যাতে শাওমেইজের অপরাধের কোনো প্রমাণ মেলে। কিন্তু ক্যামেরার রেকর্ডিং দেখার পর জানা যায় শান্ত স্বভাবের শাওমেই হঠাৎ চু তুলে সেই নকল ভূত সেজে থাকা রিপোর্টারকে মেরে ফেলে। এটা দেখে সবাই চমকে ওঠে। ঠিক তখনই গল্পটা একটা নতুন মোড় নেয়। এবার শুরু হচ্ছে আরেকটি ঘটনা, যেখানে একটা শহরের মলে ভয়ানক আগুন লাগে আর সেই ঘটনায় 50-এর বেশি নিরীহ মানুষ প্রাণ হারায়। এই মলে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়েছিল সেই দিন থেকেই, আর ধীরে ধীরে ভূতের গল্প ছড়িয়ে পড়ে। তবে মলের মালিক ভিড় আর লাভের আশায় এসব ঘটনাকে উপেক্ষা করে। একদিন এক মেয়ে বাথরুমে যাচ্ছিল, কিন্তু সে এসব ভূতের গল্প সম্পর্কে কিছুই জানত না। তাড়াহুড়ো করে সে বলল, মাফ করবেন, আমার খুব তাড়া আছে। বাথরুম ব্যবহার করার পর সে দেখল পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, যিনি সে আসার পর থেকেই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। কৌতূহলে মেয়ের কাছে গিয়ে দেখার চেষ্টা করল। তবে এটা তো কেবল এই মলে ঘটে যাওয়া ভয়ের গল্পগুলোর একটুখানি ঝালক। একদিন দ্য ঝুয়াং নামে এক স্ট্রিমার মলে লাইভ করছিল। বেশি ভিউ পাওয়ার জন্য সে অনেক লোকজন ডেকে এনেছিল। লাইভ করার সময় লিফটে উঠে সে হঠাৎ দেখতে পায় একটা মেয়ে মাস্ক পরে তাকে তাকিয়ে আছে। এটা দেখে দ্য ঝুয়াং একটু ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। রাত হলে মল একেবারে ফাঁকা হয়ে যায়, কিন্তু আরেক স্ট্রিমার আজেন সেখানে পৌঁছায়। আজেন বিশ্বাস করত দ্য ঝুয়াংয়ের স্ট্রিম ফেক আর তার দর্শকরাও নকল। তাই সত্যিটা জানার জন্য সে সেখানে যায়। কিন্তু পৌঁছানোর পরপরই সে একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। আজেন আর তার লাইভ দর্শকরা আরও কৌতূহলী হয়ে ওঠে। চিৎকারের শব্দ অনুসরণ করতে করতে সে বাথরুমে পৌঁছায়। সেখানে মাটিতে এক মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। মেয়েটা অল্প স্বল্প শ্বাস নিচ্ছিল, যেন সে আর বাঁচবে না। এটা দেখে আজেন ভয়ে পালাতে শুরু করে। কিন্তু যখন সে হলে পৌঁছায় দেখে লিফট থেকে একজন লোক বেরিয়ে আসছে। লোকটার পুরো শরীর রক্তে ভেজা আর হাতে একটা চাকু। সে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে আজেনের দিকে এগিয়ে আসছে। আজেন যখন রক্তে ভেজা সেই লোকটাকে দেখে সঙ্গে সঙ্গে লুকানোর চেষ্টা করে আর কোনোমতে নিজের প্রাণ বাঁচায়। কিন্তু এসব কেন ঘটছিল? আসলে এর পিছনে আসল কারণ ছিল দ্য ঝুয়াং।
ওই লোকটা দা জুয়াংয়ের মিথ্যা বিজ্ঞাপনে বিশ্বাস করেছিল, যার জন্য তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এবার সে প্রতিশোধ নিতে মলে এসেছিল। সে পুরো মল খুঁজে দেখে, কিন্তু বাথরুমের দিকে যায়নি। কাকতালীয়ভাবে দা জুয়াং তখনই বাথরুমে আরাম করছিল। হঠাৎ সে পাশের কেবিন থেকে কিছু শব্দ শুনে কৌতূহলী হয়ে তার মোবাইলে লাইভ চালু করে। দেখে একটা সিকিউরিটি গার্ড সেখানে বাধা অবস্থায় আছে। কিন্তু এর মধ্যেই সেই ভয়ঙ্কর লোকটা চাকু নিয়ে বাথরুমে ঢুকে দা জুয়াংয়ের উপর হামলা চালা। এই লড়াইটা লাইভ দেখতে পায় দর্শকরা, আর লোকটা দা জুয়াংয়ের সব মিথ্যা প্রকাশ করে দেয়। দর্শকরাও তাকে ফাঁস করার জন্য হইচই শুরু করে। দা জুয়াং আর সেই লোকটা লড়তে লড়তে অন্য কেবিনে চলে যায়। সিকিউরিটি গার্ড সব দেখে পালানোর চেষ্টা করে। এর মধ্যেই পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। এরপর কি হলো তা জানতে হলে গল্পটা পুরোটা দেখতে হবে। এই গল্প শুরু হয় এক ভয়ানক আর উত্তেজনাপূর্ণ মুহূর্ত দিয়ে। দা জুয়াং একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে কাঁপছিল। হঠাৎ সাহস জুগিয়ে সে একটা চাকু তুলে নিয়ে সামনে দাঁড়ানো দুজনকে মেরে ফেলে এবং পালানোর চেষ্টা করে। সে লিফট দিয়ে বেরোতে চেয়েছিল, কিন্তু লিফটের দরজা খুলছিল না। এমন সময় সে দেখে সেই অদ্ভুত মাস্ক পরা মানুষটি ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গিয়ে দা জুয়াং জিজ্ঞেস করে, তুমি মানুষ না ভূত? ঠিক তখনই একটা মেয়ে চিৎকার করে তাকে দোষারোপ করতে শুরু করে যে সে পুলিশে কেন যায়নি। আসলে কয়েক বছর আগে একটা আগুন লেগেছিল, যা কোনো দুর্ঘটনা ছিল না। সেটা দা জুয়াংয়ের ফেলা সিগারেটের টুকরোর জন্য হয়েছিল। সেই আগুনে মেয়েটার মুখ পুড়ে গিয়েছিল, তার মা বাবা মারা গিয়েছিল, শুধু তার ছোট বোন বেঁচে ছিল। সেই ছোট বোনকে নিয়ে সে কোনোভাবে বেঁচেছিল আর প্রতিশোধের অপেক্ষায় ছিল। ছোট বোন দা জুয়াংয়ের সব কীর্তি লাইভ দেখানো শুরু করে, আর বড় বোন ভূতের রূপ ধরে তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে। তারা মলের গার্ডকেও অপহরণ করেছিল, কিন্তু দা জুয়াং তার ভুল স্বীকার করতে রাজি হয়নি। বরং সে আবার সিগারেটের টুকরো ফেলে তাদের মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। শেষমেশ সে পালাতে শুরু করে। যখন গাড়িতে বসে পালাচ্ছিল, পেছনে ফিরে দেখে বড় বোন তার গাড়ির পেছনের সিটে বসে আছে। এক ভয়ঙ্কর আর ভীতিকর মুহূর্ত দিয়ে। এক ছেলের মধ্যে রাগ আর প্রতিশোধে ভরা অনুভূতি ছিল, তাই সে ভাবনা চিন্তা না করেই নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয়। দা জুয়াং ভয়ে মাফ চেয়েছিল, কিন্তু মেয়েটি ফায়ার গান জ্বালিয়ে দেয়, আর আগুনের শিখার সঙ্গে তাদের চিৎকার ফাঁকা রাস্তায় প্রতিধ্বনি করে। শেষমেশ দুজনেই সেখানে শেষ হয়ে যায়, আর তাদের ছাই বাতাসে উড়ে যায়। এবার চলুন তৃতীয় গল্পে। স্কুল শেষে শিয়া নামে এক মেয়ে বাড়ি ফিরছিল। পথে তার চোখে পড়ে একটা সুন্দর বিড়াল, আর সে বিড়ালটার পেছনে হাঁটতে থাকে। কিন্তু এক কোণে পৌঁছানোর পর এমন কিছু দেখে যা এতটাই ভয়ঙ্কর যে সে দৌড়ে পালিয়ে যায়। সেই দিনের পর থেকে শিয়ার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সেই রাতেই যখন সে লিফটে করে বাড়ি ফিরছিল, লিফট হঠাৎ ষষ্ঠ তলায় গিয়ে আটকে যায় আর নড়ছিল না। সে যতই বোতাম চাপুক, কিছুতেই কাজ হচ্ছিল না। এমনকি লিফটের ভেন্ট থেকে অদ্ভুত সব শব্দ আসতে থাকে। ভয়ে শিয়া লিফটের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে, নিঃশ্বাস চেপে ভয়ে কাঁপতে থাকে। এখন লিফটে আটকে থাকা শিয়াকে বের করার জন্য স্টাফ আসে, আর অনেক চেষ্টার পর লিফটের দরজা খুলে যায়। এই ঘটনার পর শিয়া ভাবতে শুরু করে, দিনের মধ্যে সে এমন কিছু অদ্ভুত বা অশুভ দেখেছিল কিনা, যার জন্য এসব ঘটছে। এটা বুঝতে সে এক গুরুজির কাছে সাহায্য চায়। তাদের গাইডেন্সের পর শিয়ার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। সময় পার হয়, আর শিয়া বড় হয়ে একজন জনপ্রিয় গায়িকা হয়ে ওঠে। নতুন পরিবেশে কাজ করার জন্য সে নিজের বাড়িও বদলে ফেলে। কিন্তু সে জানত না যে তার নতুন বাড়িটাই সেই পুরনো ভয়ঙ্কর বিল্ডিং, যেখানে আগে কেউ মারা গিয়েছিল। বাড়ি বদলানোর পর আবারও অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে যখন শিয়া গোসল করছিল, তখন সে ঘর থেকে পার্টির আওয়াজ শুনতে পায়। ভেবে নিয়ে তার বন্ধু অ্যালেন এসেছে। খুশি হয়ে পর্দা সরিয়ে বাইরে আসে, কিন্তু ঘরে কেউ ছিল না। সে ভাবে হয়তো ভুল শুনেছে, তাই এ নিয়ে খুব একটা ভাবেনি। এরপর নিজের রুমে গিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে থাকে। ঠিক তখনই একটা মেসেজ আসে। মেসেজ খুলে দেখে তার প্রিয় গায়ক আকুন তাকে মেসেজ করেছে। 2 বছর ধরে সে আকুনকে পছন্দ করে, আর এখন তার সঙ্গে কথা বলাটা শিয়ার কাছে স্বপ্নের মতো লাগে। সঙ্গে সঙ্গে সে কথা বলা শুরু করে, আর আকুনও জবাবে বলে যে তাকে নিজের গলার যত্ন নিতে হবে এবং নাশপাতির স্যুপ খেতে হবে। এখন আরও বেশি রহস্যময় আর উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শিয়া তার প্রিয় গায়ক আকুনের সঙ্গে কথা বলছিল এবং খুব খুশি ছিল। কিন্তু হঠাৎ সে অনুভব করল, পায়ের নিচে কিছু একটা আছে। যখন সে নিচু হয়ে টেবিলের নিচে তাকাল, ভয়ে তার গা ঘামতে শুরু করল। সেই ভয়ের পর সে সারা রাত ঘুমাতে পারেনি। একা থাকতে ভয় পেয়ে সে তার পুরনো বন্ধু অ্যালেনকে ফোন করে। কিন্তু অ্যালেন এখন বিবাহিত, তাই বেশি সময় থাকতে পারেনি, আর তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। হতাশ শিয়া একা ঘুরতে বেরিয়ে বন্দরে যায়। সেখানে আকুনের সঙ্গে মজার কিছু কথা হয়। কিন্তু তখনই সে তার বাড়ির বারান্দায় অ্যালেনকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর তাকে কিছুটা অদ্ভুত লাগছিল। পরের দিন শিয়া জানতে পারে অ্যালেন মারা গেছে। এই খবর শুনে সে ভীষণ ধাক্কা খায়। পুলিশ এসে তাকে কিছু প্রশ্ন করে এবং পরে ছেড়ে দেয়।
কিন্তু যখন সে নিচে আসে তখন আকুনকে সামনেই দেখে। আনন্দে সে আকুনকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু আকুন বলে যে সে শিয়াকে চেনে না এবং কখনো কোনো মেসেজও পাঠায়নি। এটা বলে আকুন চলে যায়। শিয়া হতবাক হয়ে যায়। তাহলে মেসেজটি যদি আকুন না পাঠিয়ে থাকে তবে কে পাঠিয়েছিল? আসলেই সে কে? শিয়া তার বয়ফ্রেন্ডের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিল। বাড়ি ফিরে মাটিতে শুয়ে কান্না করছিল, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। যখন দেখে আবারও আকুনের মেসেজ। এবার মেসেজে আকুন তার প্রতি ভালোবাসার কথা জানায় এবং লেখে যে বাড়ির কি রিনোভেশনের কি পর থেকে সে শিয়াকে ভুলতে পারছে না। কিন্তু রিনোভেশন কি শব্দটা দেখে শিয়ার মনে ভয় জাগে। কারণ বাড়ির মেরামতের সময় সে চাবি দিয়েছিল একজন লোককে, যার নাম ছিল লাও ওয়াং। লাও ওয়াং বাইরে থেকে সাদাসিধে মনে হলেও আসলে প্রথম থেকেই শিয়ার উপর নজর রেখেছিল। সে আকুনের নাম দিয়ে প্রতি রাতে শিয়ার সঙ্গে কথা বলত, তার খেয়াল রাখার ভান করত, এমনকি শিয়ার বন্ধু অ্যালেনকে মেরে ফেলার মতো ভয়ঙ্কর কাজ করতেও পিছপা হয়নি। এটা জানতে পেরে শিয়া ভয়ে আটকে ওঠে। সে তাড়াতাড়ি দরজা লক করে যাতে লাও ওয়াং ঢুকতে না পারে। কিন্তু হঠাৎ তার নজর পড়ে টেবিলে রাখা নাশপাতির উপর। এটা দেখে তার ভয় আরও বেড়ে যায়। কারণ আকুন তাকে একবার নাশপাতির স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু সে কখনো নাশপাতি কিনেনি বা স্যুপ বানায়নি। তাহলে এই নাশপাতি এল কোথা থেকে? একটাই সম্ভাবনা ছিল, লাও ওয়াং হয়তো ঘরের কোথাও লুকিয়ে আছে এবং তাকে দেখছে। এই ভেবে শিয়া ভয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তার মনে হয় কেউ যেন তার একদম কাছাকাছি রয়েছে। আর এখানেই গল্প শেষ হয়। আমি ছিলাম আপনার বন্ধু, আবারও নতুন গল্প নিয়ে আসব।